স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক দেব চৌধুরী। চৌধুরী, আরও একবার স্বাগত আপনাকে। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, দুটো বিষয়। একটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে যৌন হয়রানির এই যে বিষয়টা, সেখানে জিরো টলারেন্স শো করবে বিসিবি। সেটা বিসিবির কোনো পরিচালক হলেও একই অবস্থানে থাকবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান, তিনি বলছেন যে মিডিয়া যদি বিসিবিকে দোষারোপ করে তাহলে কাজটা আসলে কঠিন হয়ে যায় কিংবা অন্যরকম দেখায়। এই কয়দিনের ঘটনায় মিডিয়া বিসিবিকে দোষারোপ করছে বা করেছে, এরকম কিছু কি চোখে পড়েছে আপনার? ধন্যবাদ পাপন। ফার্স্ট হচ্ছে যে ব্যাপারটা, প্রথম যখন জাহানারা বক্তব্যে বললেন যে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সম্পর্কে তিনি পাওয়ার প্র্যাকটিস করেন কিংবা অনেক ক্রিকেটারকে প্রাপ্য সম্মানটা দেন না, একই সঙ্গে মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আমরা মঞ্জু ভাই বলি, যে মঞ্জু ভাইয়ের এগেনস্টে তার দুর্ব্যবহার, একই সঙ্গে অ্যাবিউসিং কথাবার্তা বলা কিংবা বিভিন্ন সময় টিজ করা, এই অভিযোগগুলো কিন্তু কালের কণ্ঠের প্রতিবেদনে মাসুদ পারভেজ ভাই প্রতিবেদন করেছেন, সেখানে স্পষ্ট করে এসেছে। এবং আনফর্চুনেট ব্যাপারটা হচ্ছে এরপর তড়িঘড়ি করে, যেটা আপনার রিপোর্টেই আছে, তড়িঘড়ি করে বিসিবি একটা স্টেটমেন্ট দেয় যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে এগুলো কোনো কিছু না, মানে উড়িয়ে দেওয়ার মতো, ভিত্তিহীন। আমার প্রশ্নটা হচ্ছে যে যৌন হয়রানির অভিযোগই আপনারা শুধু আমলে নেবেন, অন্য কোনো অভিযোগ আমলে নেবেন না? যৌন হয়রানির বিষয়টা যদি একপাশে সরিয়ে রেখেও আমরা বলি যে একজন কোচ কাম ম্যানেজার কিংবা নির্বাচক, হোয়াট এভার তার রোল যাই হোক, তিনি যখন একজন ক্রিকেটারকে, আমি নারী পুরুষ ভেদাভেদ করছি না, একজন ক্রিকেটারকে অ্যাবিউজিং কথাবার্তা বলেন, তাকে অসম্মান করেন, তার সঙ্গে দুর্ব্যবহার করেন, তাকে টিজ করেন, এগুলো যখন বলা হয় এগুলো কি অভিযোগ না? আপনারা তাহলে অভিযোগ উড়িয়ে দিলেন কেন? প্রথম ভুলটা তো ওইখানে হয়েছে। আপনারা তখনই যদি বলতেন যে এই বিষয়টা আমরা খতিয়ে দেখব, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব, হতেও পারত জাহানারা পরবর্তীতে এত এক্সপ্লোসিভ কথাবার্তাগুলো হয়তো বলতেন না। আমার এখানে একটা প্রশ্ন আছে, ফার্স্ট ইন্টারভিউতে জাহানারা এই প্রশ্নগুলো কেন বলেননি, এই প্রশ্নগুলো কেন তুলেননি? তিনি যে যৌন হয়রানির অভিযোগগুলো এনেছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিপক্ষে, সেগুলো ফার্স্ট ইন্টারভিউতে তিনি কিন্তু বলেননি। সো বিসিবি যদি পুরো ব্যাপারটা শুধু এখনকার প্রেক্ষাপটে না, 2021-এ যদি অভিযোগটা এসে থাকে, তখন আমি নিজেও আমার আলোচনাটা বলেছি যে তখন কি হয়েছিল, তদন্ত কি হয়েছিল, তদন্তের রিপোর্টটা কি ছিল? আমরা বিসিবির কোনো তদন্ত রিপোর্ট আপনি আপনার 12-13 বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে জেনেছেন কিনা আমি জানি না, আমি জানিনি। যতদিন আমি কাজ করেছি আমি কোনো তদন্ত রিপোর্টের প্রপার যে এভিডেন্স সহ গণমাধ্যমে বলা বা পাবলিকলি প্লেস করা, এটা আমি পাইনি। সো এটা যদি না করে থাকেন, 2021-এর কথা আমি বলছি, 4 বছর আগে, কেন করেননি? তখনকার অভিযোগে কি ছিল? সো এই বিষয়গুলো হয় কি, আপনি যখন নিয়মিত এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাবেন, যে ইগনোরিং প্র্যাকটিস, আরে না কোনো ঘটনা না, আরে কিচ্ছু হয় নাই, এগুলো ভালো প্র্যাকটিস না। সেগুলোর আউটকাম এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। শুধু জাহানারা না, গতকাল দেখলাম যে আপনার শুটিং স্পোর্টস ফেডারেশন একজন অ্যাথলিট, তিনিও এই ধরনের অভিযোগ করেছেন। রুমানা অভিযোগ করেছেন, আদুরি নামের সাবেক ক্রিকেটার বর্তমানে কোচ, তিনিও অভিযোগ করেছেন যে সেখানে নাজমুল আবেদিন ফাহিম, যিনি এখন বিসিবি ডিরেক্টর এবং আগে কোচ ছিলেন, তার নাম এসেছে। সো ব্যাপারটা হচ্ছে এখন এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যে বিসিবির দিকে আসলে গণমাধ্যমের অভিযোগ করতে হবে না। বিসিবি এমনিতেই যারা অভিযোগ করছেন, যারা ভিকটিম বলে দাবি করছেন, তাদের কারণে বিসিবি অভিযুক্ত, এখানে গণমাধ্যমের কোনো রোল নাই। আর একটা বিষয় বলতে চাই আপনাকে, জাস্ট একটা পয়েন্ট, যেটা প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তরে বিসিবির সিইও যেটা বলেছেন, নিজামুদ্দিন চৌধুরী সুজন, তিনি বলেছেন যে ওই সময়ে 2021-22 ওই সময়টাতে যখন আসলে জাহানারা অভিযোগ করেন, সেটা নির্দিষ্ট উইংসে রেফার করে দেওয়া হয়, ট্রান্সফার করে দেওয়া হয়। ওই সময় উইংসের চেয়ারম্যান ছিলেন শফিউল আলম নাদিল। জি, তিনি আবার একটা গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমি আসলে কোনো এই ধরনের কোনো অভিযোগ কিংবা কোনো চিঠি পাইনি। আপনি কার কথা বিশ্বাস করবেন? বিসিবির সিইও বলছেন যে ওমেন্স উইংয়ে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অভিযোগটা, তাদের দায়িত্ব নিয়ে ইনভেস্টিগেট করা বা দোষীকে বের করা বা দোষী যদি না হয়ে থাকে সেটা সম্পর্কে, এই তো বিষয়টা। এটা হচ্ছে কাদা ছোড়াছড়ি, বল ওর কোর্টে ঠেলে দেওয়ার মতো, দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো। আপনি এই ব্যাপারে বল পাস করতে পারবেন না। এটা চোর পুলিশ খেলা না, এটা খুব সিরিয়াস অ্যালিগেশন, খুব সিরিয়াস অভিযোগ। এবং এই অভিযোগটা বাংলাদেশ ক্রিকেটকে, আমি মাঠের পারফরমেন্স বাংলাদেশ ভালো করে খারাপ করে সেটা একটা দিক, কিন্তু এই ধরনের অভিযোগগুলো একটা দেশের ক্রিকেট সিস্টেমকে গ্লোবালি এমন একটা ইমেজ সংকটে নিয়ে যায় যে ওই ক্রিকেট বোর্ড সম্পর্কে পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ডে ভয়ঙ্কর রকমের একটা নেতিবাচক মেসেজ যায়। বিদেশে কর্মরত আমাদের অনেক পরিচিত ভাইরা আছেন,
তাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হচ্ছে, যারা বলছেন যে তাদের দেশের ক্রিকেট বোর্ডের বিভিন্ন সদস্য ডিরেক্টর লেভেলের লোকজন জিজ্ঞেস করছে যে হোয়াটস রিয়েলি গোয়িং অন ইন বাংলাদেশ ক্রিকেট। তারা উত্তর দিতে পারছে না, তাদের মুখ লাল হয়ে যাচ্ছে লজ্জায়। এই ঘটনাটা কেন ঘটছে? বিসিবির কারণে ঘটছে। বিসিবি শুরু থেকেই যদি এই ব্যাপারগুলোকে পাত্তা না দেওয়ার যে মানসিকতা, সেখান থেকে বের হয়ে শুরু থেকেই যদি পারফেক্ট জাজমেন্ট করার চেষ্টা করতো, তাহলে বোধহয় এই ঘটনাটা এত দূর করা হতো না। আমার এইখানে একটা প্রশ্ন, আচ্ছা জাহানারা আলম প্রথম যে অভিযোগটা করেছিলেন, অর্থাৎ একটা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটাকে আমরা অভিযোগই বলবো, একেবারে জনসমকক্ষে যেটা প্রকাশ করেছিলেন, সেটা বিসিবি আমলে নেয়নি। আচ্ছা নিল না, কিন্তু জাহানারা যদি ওইখানে স্টপ হয়ে যেতেন, তাহলে এই যে এক ভয়ঙ্কর একটা ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মধ্যে, এটা আসলে কতদূর গিয়ে পৌঁছতো? দেখেন, জাহানারার ফার্স্ট ইন্টারভিউটার পরে তিনি যদি স্টপ হয়ে যেতেন, এই ব্যাপারগুলো নিয়ে আমরাও হয়তো আলোচনা করতাম না। কিন্তু জাহানারা যখন আউটস্পোকেন হয়েছেন, সব রকম ব্যারিয়ার ভেঙে নিজের জায়গা থেকে তার সঙ্গে যা ঘটেছে বলে তিনি দাবি করছেন, সেগুলো যখন গণমাধ্যমে বলার সিদ্ধান্ত নিয়েছেন, রিয়াসাদের কাছে ইন্টারভিউতে বলেছেন, এটা পুরো পরিস্থিতিটা এমন তৈরি করেছে যে বিভিন্ন সময়ে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তারা ওই সাহসটা পেয়েছেন। এর আগে আপনার ভারতে যে মিঠু আন্দোলন নামে একটা ব্যাপার চালু হয়েছে, আপনার অবশ্যই মনে থাকার কথা, দর্শকদেরও মনে থাকার কথা। সো ওরকম কোনো কিছু বাংলাদেশের স্পোর্টস সিস্টেমে বা কালচারে এখন গ্রো করছে কিনা, এটা আমাদের ভেবে দেখতে হবে। কারণ আমরা এর আগে বিভিন্ন সময় ওয়েট লিফটিং ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, জিমন্যাস্টিক্সে এরকম অভিযোগ ছিল, সেগুলোর তদন্ত হয়েছে, দোষী সাজা পেয়েছে। আপনি কি মনে করতে পারেন? আমি কিন্তু খুব সহসাই মনে করতে পারি না। হয় কি, ক্রিকেটটা তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। একজন ক্রিকেটারের সঙ্গে যখন ভালো মন্দ যে কোনো ধরনের ঘটনাই ঘটে, সেটা যখন মিডিয়াতে আসে, সেটা প্রচণ্ড রকম হাইপ পায়, গণমাধ্যম আলোচনা করে, রিপোর্ট করে, দর্শক আলোচনায় রাখে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো নিয়ে প্রচণ্ড রকম আলোচনা, কথাবার্তা, সমালোচনা হয়। অন্যান্য স্পোর্টসের বিষয়গুলো কিন্তু হয় না, যেটা আমি শুটিং স্পোর্টসের কথা বলছিলাম। এরকম অভিযোগ যখন আমি কাজ করতাম বিভিন্ন সময় শুনেছি। হয় কি, যারা সংশ্লিষ্ট থাকেন বেশিরভাগ ক্ষেত্রে পাপন, এটা বিটার ট্রুথ হচ্ছে তারা ক্ষমতাবান, শক্তিশালী মানুষ, এবং একই সঙ্গে সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রাতিষ্ঠানিক বলেন, যে কোনো জায়গাতেই এরা অ্যাথলিটদের চেয়ে এত ধাপ ওপরে, চাইলেই অ্যাথলিটদের মুখ তারা বন্ধ করতে পারেন। এবং অ্যাথলিটরা বিভিন্ন রকম ভয়ে, চাপের কারণে, ক্যারিয়ারের কথা চিন্তা করে আউটস্পোকেন হন না, অনেক কিছু চেপে যান, মানসিক একটা যন্ত্রণা দিয়ে তারা দিনের পর দিন ক্যারি অন করেন। যখন সহ্য করতে পারেন না, তখন ইদার স্পোর্টস থেকে বেরিয়ে যান, অথবা গণমাধ্যমে নাম না প্রকাশ করার শর্তে এই কথাগুলো বলেন। কিন্তু এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বিসিবির জন্য, ইট ইজ মানে ভেরি টাফ, ভেরি মানে আনকমফোর্টেবল একটা সিচুয়েশন, এবং ক্রিকেট বোর্ডকেই এই জায়গা থেকে বের হইতে হবে। এবং একই সঙ্গে অভিযোগ, এখানে আরেকটা ব্যাপার আছে, আমি জানি না আপনার সময় আছে কিনা, আমি ছোট করে বলি যে অভিযোগ ব্যাপারটা কি, ধরেন আপনি আমাকে বললেন যে দেব চৌধুরী চোর, ডাকাত, গুন্ডা, এনিথিং, আপনি আমাকে 4-5টা অ্যাকিউজ করে দিলেন। সমস্যাটা যেটা হয়, প্রমাণ হওয়ার আগে আমি ধরে নেই, এই যে শাহান পাপন, তাকে টিভিতে দেখা যায়, তিনি গুরুত্বপূর্ণ মানুষ, তিনি যখন বলেছেন ঘটনাটা সত্যি, সো আমরা ওই ভিকটিমের কথা শুনেই যার এগেনস্টে অভিযোগ, তাকে আমরা দোষী সাব্যস্ত করে নিই। এটাও আমাদের ভেবে দেখতে হবে। একই সঙ্গে যিনি অভিযুক্ত হয়েছেন, আপনি খেয়াল করে দেখেন, অভিযোগ করেছেন কে? জাহানারা, বিদেশে। যার এগেনস্টে অভিযোগ, তিনি কোথায়? চায়নাতে, বিদেশে। অর্থাৎ দুজনের কেউই বাংলাদেশে নেই, দুজনেই যার যার কমফোর্ট জোনে আছেন এবং অ্যাকিউজ করছেন। প্রমাণ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে, সরাসরি অভিযুক্তকে আমি অপরাধী বলে দেওয়াটা, এটা রাইট প্র্যাকটিস। এটাই আসলে বলার চেষ্টা করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। মানে আপনি যেটা বলছিলেন সেটারই জন্য প্রতিধ্বনি শুনতে পেলাম পরিচালক আসিফ আকবরের কণ্ঠে। তার আগে যেটা বলতে চাই, আসিফ আকবর বোধহয় ছোট্ট একটা বিতর্কের সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে গিয়ে ক্রমেই আর ডালপালা মেলছে। সেটা হচ্ছে যে ফুটবলের সাথে আসলে তিনি মানে তর্কে জড়াতে গেলেন, বিতর্কে জড়াতে গেলেন। আমি যেটা দেখলাম যে ন্যাশনাল এবং এক্স ন্যাশনাল ফুটবলাররাও কিন্তু তার বিরুদ্ধে আসলে কথা বলছেন, কথা বলা শুরু করে দিয়েছেন। এটা আসলে মানে এর মধ্যে এই ঘটনাটা চলে আসাতে আসলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? আচ্ছা, আমি ছোট করে শেষ করি। সেটা হচ্ছে যে আসিফ আকবর ভাই যেটা বলেছেন, আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, এই অ্যান্সারটাই আসা উচিত। আমরা শুধু মঞ্জুরুল ইসলাম মঞ্জুর কথা বলছি, বা তাকেই সবচেয়ে বেশি চাপে রাখা হয়েছে, বা সবাই মনে করছি তিনি মানে আপনার অপরাধটা করেছেন। নাজমুল আবেদিন ফাহিমের নামও তো এসেছে। নাজমুল আবেদিনের ফাহিমের ইস্যুটা নিয়ে কতটুকু আলোচনা হচ্ছে, যে পরিমাণ আলোচনা মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে নিয়ে হচ্ছে, নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে কি সেটা হচ্ছে? সেটা কিন্তু হচ্ছে না।
তারপর হচ্ছে আপনার টিম ম্যানেজার ছিলেন বোধহয় ফাইয়াজ নাম, তারপরে হচ্ছে সুরাইয়া ম্যাডাম ছিলেন, তিনি বোধহয় ট্রেনার ছিলেন, আমি এক্স্যাক্টলি শিওর না, তাদের নামও কিন্তু আসছে। জিনিসটা হচ্ছে কি যে আরো একজন আছেন সরফরাজ, সম্ভবত অফিসিয়াল সরফরাজ নওয়াজ বাবু। সো এই যে নামগুলো এসেছে, আপনি যদি আলোচনার হিসেবটা বলেন, সমালোচনার হিসেবটা বলেন, তাহলে তাদের নামটা ঠিক ওইভাবে আলোচনাতে আসছে না যেটা মঞ্জুরুল ইসলাম মঞ্জুর নাম আসছে। সো আমার ব্যাপারটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, অভিযুক্তরা অভিযোগ করেছেন, তাদের সবাইকে একই রকমভাবে ট্রিট করা উচিত। কেননা এই যে যৌন হয়রানির যে বিষয়টা, এটার আসলে মানদণ্ডটা কি, কতটুকু অপরাধ বেশি কতটুকু অপরাধ কম, এরকম কি, এটা তো আদালত বিচার করবে। সো অপরাধের যে মাত্রাটা, এটা আমি আপনি বিচার করার কেউ না, তদন্ত হবে, তদন্ত হবার পরে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী যে সাজা হবার কথা সেই সাজা আমরা দেখতে চাই, এবং একই সঙ্গে কোনো নিরপরাধের যেন সাজাটা না পায়, ভিক্টিমাইজ যেন না হয়, সেটাও বিসিবিকে এনশিওর করতে হবে। হ্যাভিং সেড দ্যাট, বিসিবির যে তদন্ত কমিটি, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল খান, তারা ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে বলেছেন যে এই স্পেসিফিক্যালি আপনার তামিম ইকবাল খান, যে এই ব্যাপারগুলোতে বিসিবির লোকজন যখন ইনভলভ থাকে সেই তদন্তটা কতটুকু স্বচ্ছ হবে এটা নিয়ে কিন্তু ডাউট তৈরি হয়। সো বিসিবিকে ওই ডাউটটাও ভাঙতে হবে যে ভাই আমরা তদন্তটা করেছি সঠিক তদন্ত। সো ওই ডাউট নিয়ে তদন্ত কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করবে না, সেটা গণমাধ্যমও করবে না, সাধারণ মানুষও করবে না, ক্রিকেটাররা তো আরও করবে না। সো এই বিষয়গুলো বিসিবিকে মাথায় রেখে তাদের ইমেজের যে সংকটটা তৈরি হয়েছে, আমি বলবো এটা একটা আপনার বৈশ্বিক সংকট, শুধু বাংলাদেশে না, বৈশ্বিকভাবে বাংলাদেশ ক্রিকেটের ইমেজ এখন সংকটে। সেটা থেকে বের হওয়ার জন্য সঠিক স্টেপ নেওয়া, শক্ত স্টেপ নেওয়া, একই সঙ্গে মানুষকে ওই মেসেজটা দেওয়া, অ্যাথলিটদের মেসেজটা দেওয়া যে না, ইউ গাইজ আর সেফ ইন দ্য হ্যান্ডস অফ বাংলাদেশ ক্রিকেট। কেননা ছোট করে বলি এই জায়গাটা, আসিফ আকবরের প্রসঙ্গে আমি আসছি, যে এই ঘটনার পরে আজকে যারা 15, 17, 19 লেভেলে ক্রিকেটটা খেলছে, নারী ক্রিকেট, সেটাই আসলে আপনার বোন, আমার সন্তান, অন্য কারো সন্তান, বোন, আপনি কিন্তু 2 বার ভাববেন, 10 বার ভাববেন যে কী ব্যাপার, আমি কাদের কাছে আমাদের মা বোনদের, মেয়েদের, আমাদের বোনদের দায়িত্বটা দিচ্ছি। এটা কিন্তু অনেক বড় সাইকোলজিক্যাল একটা ইফেক্ট করে সব জায়গাতে। সো বিসিবিকে এটাও ভাবতে হবে, ভবিষ্যৎ নারী ক্রিকেটের উন্নয়নের জন্য, নারী ক্রিকেটকে একটা ভালো জায়গায় পৌঁছেছে আমাদের নারী ক্রিকেট, সেটাকে আরও ভালো পর্যায়ে নেওয়ার জন্য, এই অ্যাকুইজিশন থেকে বের হওয়ার জন্য তাদেরকে খুব শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। আর আসিফ আকবরের যে ইস্যুটা, আমি একটু সারপ্রাইজড ফুটবল ইস্যু। হ্যাঁ, আমি একটু না, বেশ সারপ্রাইজ বলতে পারেন। কেননা আসিফ আকবর তিনি নিজে ক্রিকেটার ছিলেন, তার মধ্যে ক্রিকেটিং স্পিরিটটা আছে বলে আমি বিশ্বাস করি। বিসিবিতে এইচ লেভেলে তিনি দায়িত্বে আছেন, যেখান থেকে আসলে ক্রিকেটার তুলে আনার প্রথম ধাপটা শুরু হয়, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো হুট করে আসিফ আকবর ভাই মানে এরকম একটা মন্তব্য কেন করলেন, এটার উত্তর উনি ভালো দিতে পারবেন। তবে আমার মনে হয় যে এই মন্তব্যটা না ফুটবল কমিউনিটিকে হার্ট করেছে। একটা সময় আমরা দেখতাম যে জনাব কাজী সালাউদ্দিন, তিনি কিন্তু ক্রিকেট সম্পর্কে বেশ নেতিবাচক কথা বলতেন, এবং তার ধরেন নিজস্ব যে কোরাম, সেখানে এরকম আমরা বলতে শুনেছি যে দৌড় ক্রিকেট কোনো খেলা হইলেও 10টা দেশ ক্রিকেট খেলে মুক্ত, ফুটবলে 200 দেশ 500 দেশ, মানে এরকম কিছু বলতেন উনি। সো একটা যে নেগলেক্টিং মেন্টালিটি, এটা বিভিন্ন সময় কাজী সালাউদ্দিনের কথা ক্রিকেটের প্রতি আমরা জেনেছি বা শুনেছি। তো আসিফ আকবর হুট করে এরকম একটা কথা বলাটা আমার মনে হয় যে অবশ্যই ফুটবল প্রেমী সবাইকে হার্ট করেছে। শুধু ফুটবল প্রেমী না, যারা ফুটবলের স্টেক হোল্ডার, ফুটবলার্স, সাপোর্টার্স, বাফুফে, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি বলছি ইন জেনারেল সাধারণ মানুষের কথা। আমার মনে হয় ক্রীড়াপ্রেমী যে কোনো মানুষকে ব্যাপারটা হার্ট করেছে, এবং উনি আসলে কতটুকু চিন্তা করে বলেছেন, আই ডু হ্যাভ ডাউটস। ক্রিকেট নিয়ে আরও একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে খুব ছোট করেই বলতে চাই যে আমি এই প্রশ্নটা সবাইকেই করে থাকি, আজকে আপনাকে করছে। টেস্ট স্ট্যাটাস পাবার 25 বছর পরও আমাদেরকে শুনতে হয় আমরা টেস্ট ক্রিকেটে ভালো না, ওয়ানডে ক্রিকেটে আমরা শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা কোথায় আছি জানি না, এখন কোথায় আছি জানি না। টি-20টা আমরা শিখছি। টেস্ট নেশন হিসেবে 25 বছর পর আমাদের প্রাপ্তির জায়গাটা আসলে কোথায়, এখন কি মনে হয় আপনার? আজকে 25 বছর পূর্তি হবে, এবং কর্তারা ঘোষণা দিয়েছেন যে হোটেল সোনারগাঁয়ে সন্ধ্যার পরে একটা ফেস্টিভ্যাল হবে টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তি উপলক্ষে। ইটস ওকে, ভেরি গুড। এখন কথা হচ্ছে যে আমাদের প্রাপ্তি কী? আচ্ছা, প্রাপ্তির বিষয়টা হচ্ছে যে আপনি যদি টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে সম্পূর্ণ ওভারঅল জায়গাটাতে হিসাব করেন, আপনার ওই ছোটো ছোটো প্রাপ্তি খুঁজে বের করতে হবে। আমরা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ইংল্যান্ডকে হারিয়েছি, নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জিতেছি, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, এগুলোকে আমি প্রাপ্তি বলবো। অবশ্যই এগুলো প্রাপ্তি, কিন্তু আরও বড় কিছু হওয়া উচিত ছিল। লেটসে বাংলাদেশ যদি কোনো একটা সাইকেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের নাম্বার 3 টিম হিসেবে শেষ করতো, আমরা গর্ব করতে পারতাম। আসলে ব্যাপারটা হয় কি পাপন, আপনার 25 বছরে বাংলাদেশের ক্রিকেটের যে ফার্স্ট ক্লাস স্ট্রাকচার, সেটা কি দাঁড়িয়েছে? অবশ্যই না।
ফার্স্ট ক্লাস একটু থামাবো আপনাকে। মোমিনুল হক চট্টগ্রামে কোনো একটা টেস্ট ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে বসেছিলেন, যে বলেছিলেন যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডিস্টেন্স হিউজ, এটা যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত আপনারা টেস্টে স্ট্রাগল করতে থাকবই। প্লিজ। এটা কিন্তু শুধুমাত্র মমিনুলের কথার সাথে আমি একমত হয়ে বলছি, শুধুমাত্র রেড বল ক্রিকেটে না, হোয়াইট বল ক্রিকেটেও একই রকম। আমাদের যে বিপিএল T20 টুর্নামেন্ট হয়, কিংবা ধরেন বাংলাদেশের মানে টপ মোস্ট প্রেস্টিজিয়াস টুর্নামেন্টের একটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে আমাদের লিস্টে ক্রিকেট, সেটারও যে মান, এই যে নাইম শেখ বলেন কিংবা ধরেন এনামুল বিজয় বলেন, যারা সেখানে হাজার হাজার রান করছেন কিন্তু ইন্টারন্যাশনালে গিয়ে স্ট্রাগল করছেন, এখানেও কিন্তু ডিস্টেন্সটা অনেক বড়। উইকেটের কারণে হোক, প্লেয়ারদের মানের কারণে হোক, মোটা দাগে হচ্ছে উইকেটের কারণে সমস্যাটা তৈরি হয়। আমার পয়েন্টটা হচ্ছে যে এই যে 25 বছরের টেস্ট স্ট্যাটাস বাংলাদেশ পেল, বাংলাদেশ ক্রিকেটে আমি অলওয়েজ বলি খেলার চাইতে ধুলা বেশি। একদিন পর বাংলাদেশের একটা টেস্ট সাইকেলের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, নাজমুল হোসেন শান্ত আবার ক্যাপ্টেন্সিতে ব্যাক করেছেন, মাহমুদুল হাসান জয় যিনি T20-তে দুর্দান্ত ফর্মে ছিলেন তাকে ব্যাক করানো হয়েছে। আমরা আলোচনা করব এগুলো নিয়ে, আমরা আলোচনা করব বাংলাদেশের স্ট্র্যাটেজি কী হতে পারে, আমরা আলোচনা করব শান্ত বিং দ্য ক্যাপ্টেন লাস্ট টেস্টেই 2 ইনিংস 100 করেছেন, আমরা আলোচনা করব মিরাজ সিলেটে সবশেষ খেলা টেস্টে 10 উইকেট পেয়েছেন। এগুলো নিয়ে কোনো আলোচনা নেই, এগুলো নিয়ে কারো কোনো আলোচনা নাই। আমরা এখন ব্যস্ত হয়ে গেছি অন্যান্য মাঠের বাইরের বিভিন্ন ইস্যু নিয়ে। এগুলো কেন হচ্ছে? ক্রিকেট বোর্ড যতখানি প্রফেশনালি ক্রিকেটটা মেনটেন করার কথা সেটা পারেনি বলেই মাঠের বাইরের ইস্যুগুলো মাঠের ক্রিকেট ছাপিয়ে সেটাই বড় হয়ে উঠছে। আমরা আরও আলোচনা করব, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দেবচৌধুরী সহকর্মী শাহরিয়ার হোসেন যুক্ত হয়েছিলেন সিলেট থেকে। একটা প্রসঙ্গ মনে করিয়ে দিতে চাই, এই গ্রাউন্ডে টেস্ট খেলছিল বাংলাদেশ সম্ভবত শ্রীলঙ্কার বিপক্ষে, এবং সেই টেস্ট ম্যাচ দেখার পরে সিলেক্টর আব্দুর রাজ্জাক, তখন সিলেক্টর ছিলেন, এখন যিনি বোর্ড পরিচালক, তিনি বলেছিলেন যে এই 1 ঘন্টা আগে যখন শ্রীলঙ্কা ব্যাট করছিল তখন ব্যাটিং উইকেট ছিল, চারপাশে স্ট্রোক খেলছিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা, বাট 1 ঘন্টা পর যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো এই সিলেট গ্রাউন্ডে, তখন একেবারে মুড়িমুরগির মতো উইকেট যেন হচ্ছে পড়ছিল। সেই সিলেটে আবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে। একটু কি রিকল করবেন কিনা ওই ম্যাচের কথা, যে আপনার মনে আছে কিনা আব্দুর রাজ্জাক যে কথাটা বলেছিলেন? দেখেন, আপনি আব্দুর রাজ্জাক কিংবা সিলেট ম্যাচ বাদ দেন, আপনি অন্য আরও 10টা যে কোনো র্যান্ডম পিক করেন, সাউথ আফ্রিকায়, চট্টগ্রামে, ব্লুমফন্টেইনে, কিংবা ধরেন যে আপনার হায়দ্রাবাদে, আপনি 70% সিমিলারিটি পাবেন। আপনি কখনো দেখবেন যে লিটন দাস টির আগের শেষ বলে তিনি তার প্রথম বল ডাউন দ্য উইকেট সীমার থেকে আউট হয়েছে। ইস্যু আসলে মুড়ি মুরকির মতো উইকেট পড়ছে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাকর্ডিং টু প্ল্যান বাংলাদেশ অ্যাক্ট করতে পারছে কিনা। টেস্ট ক্রিকেটে বেশিরভাগ সময় যে সমস্যাটা হয় যে আমাদের প্লেয়াররা, অন্যান্য ফর্মেটে হয়, টেস্টে এটা সবচেয়ে বেশি হয়, যে এই মুহূর্তে এই পার্টিকুলার সিচুয়েশনে আমার কি করা উচিত, নেক্সট 5 ওভার্স আমার প্ল্যানটা কি, আমি সেকেন্ড সেশনের সম্ভাব্য 27 বা 28 ওভারে কোন স্ট্র্যাটেজিতে যাব, কোন স্পিনারকে আমি খুব রেসপেক্ট করে খেলবো, কার এগেনস্টে স্কোরিং শট খেলবো, স্কোরিং শটের জন্য আমি কোন জায়গাগুলোকে টার্গেট করব। হয় কি, এখনকার ক্রিকেট আর 10 বছর আগের ক্রিকেটের মধ্যে বিরাট পার্থক্য আছে। এখনকার ক্রিকেট, আপনি টেস্ট ক্রিকেটের কথা আমি স্পেসিফিক্যালি বলছি, ইটস অল অ্যাবাউট রান। আপনি বড় টেস্ট প্লেইং কান্ট্রিগুলো দেখেন, অবশ্যই মোটামুটি বেটার উইকেটে তারা কিন্তু খুব কুইক রান করে। এর মধ্যে আমি ছোট্ট করে একটা ইনপুট দিয়ে দিই, সেটা হচ্ছে লাস্ট ইয়ার ন্যাশনাল লিগে তানজিদ তামিম 100-এর উপরে স্ট্রাইক রেটে একটা ইনিংস খেলেছিলেন, 140-40 করেছিলেন, হয়তো 130-32 বলে, নাম্বারটা আমার মনে নেই। তানজিদ তামিম ওই ইনিংসটা খেলার পর, আমি নাম বলবো না, কোনো একজন সিলেক্টর তাকে ডেকেছে, সিলেক্টর ডাকার পরে তাকে বলেছে, কি ব্যাপার তুমি এভাবে কেন টেস্ট খেলো, 100-এর উপরে স্ট্রাইক রেটে কেন টেস্ট খেলো। তানজিদ তামিম কিন্তু 100 করছে, এবং কোনো লাইফ না পেয়ে 100 করছে, এবং তাকে বলা হচ্ছে যে না, এইভাবে খেলতো টেস্ট খেলা হবে না। দিস ইজ হাউ দ্য সিলেক্টার্স থিঙ্ক। উনি ভুলে গেছেন এখন থেকে 10, 12, 15 বছর আগে অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দর সেহওয়াগরা 90, 95, কিছু ক্ষেত্রে 100 স্ট্রাইক রেটে টেস্টে ব্যাট করেছেন। অথচ আমাদের তানজিদ তামিম ফার্স্ট ক্লাসে যদি 100-এর উপরে স্ট্রাইক রেটে 100 করেন, আমাদের সিলেক্টরদের সেটা পছন্দ হয় না। সো একজন ক্রিকেটারের কাছে যখন এইরকম একটা মেসেজ সিলেক্টরদের কাছ থেকে যাবে, আমি এটা একদম জেনে, মানে উইথ কনভিকশন বলছি, মেসেজ যাবে, ওই প্লেয়ার কি করবে। আমি এটা রেফারেন্স হিসেবে এই জন্য বললাম যে প্লেয়ারদের কাছে ওই মেসেজটা স্পষ্ট থাকা উচিত, আমরা কোন ধরনের উইকেটে
কোন ধরনের গেম অ্যাপ্রোচে যাব। আপনি 90 ওভারে যদি 400 করেন 8 উইকেটে, আই হ্যাভ নো প্রবলেম, ওকে, আই হ্যাভ নো প্রবলেম। জিনিসটা হচ্ছে ক্রিকেট কি খেলা? ক্রিকেট হচ্ছে একটা রান খেলা। ক্রিকেট কিন্তু উইকেট খেলা না, ক্রিকেট হচ্ছে রান খেলা। সো রান তো আপনার দরকার, সেই রান করতে গিয়ে ম্যাচ বিবেচনায়, কন্ডিশন বিবেচনায়, অপোনেন্ট কিভাবে বল করছে, কোন ফিল্ড সেটআপে বল করছে, তার ইনিশিয়াল প্ল্যান কি, এটা বুঝে এক্সিকিউট করাটাই হচ্ছে ব্যাটসম্যানদের কাজ, যেখানে আনফর্চুনেটলি আমাদের ব্যাটসম্যানরা বেশিরভাগ সময় ফেল করেন, হাতে গোনা 2-1 ছাড়া। বাট স্টিল এই পার্টিকুলার টেস্টটা নিয়ে আমি খুব অপটিমিস্টিক, আমি খুবই আশাবাদী। স্পেশালি শান্ত ক্যাপ্টেন্সিতে ব্যাক করেছেন, ইটস এ ভেরি গুড কল। বাংলাদেশ ক্রিকেট টিম বা ক্রিকেট ম্যানেজমেন্ট শান্তকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে যে পাপটা করেছিল, সেই পাপটা মোচন করেছে তারা শান্তকে আবার আমি ফিরিয়ে। একটু জানতে চাইবো ছোট করে আপনার একাদশটা আসলে কেমন হতে পারে কিংবা আচ্ছা পাপন, আমি উইকেটটা সম্পর্কে আমার, যেহেতু আমি ঢাকায়, আমার উইকেটের সম্পর্কে ধারণা নাই। যদি আপনার রিপোর্টারের কথা অনুযায়ী এটা প্রপার স্পোর্টিং উইকেট হয়, তাহলে ডেফিনেটলি এখানে তাইজুল মিরাজের সঙ্গে আপনার প্রবেবল, যদি বাংলাদেশ ব্যাটিংটা তো স্ট্রাগল করছে, প্রবেবল 2 জন পেসার আর বাকি 7 জন ব্যাটসম্যান। এই যে ব্যাটারদের যে পারফরমেন্সটা আপনি দেখেছেন, ওয়ানডে সিরিজ জিতেছে সম্প্রতি এবং টি-20তে হেরেছে, তো অনেকেই কিন্তু আছে আমাদের, যদিও বলা হয় 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, বাট 3 ফরম্যাটের কিন্তু ওই মার্কা মারা যে ক্রিকেটার থাকার কথা সেটা কিন্তু নেই, সবাই সব কিছুই খেলছে। তো সম্প্রতি যে ব্যাটিং পারফরমেন্সটা আমরা দেখলাম, সেখান থেকে আসলে কতটা অপটিমিস্টিক আপনি হতে পারেন ব্যাটারদের প্রশ্নে? শান্ত তার লাস্ট টেস্টেও 2 ইনিংস 100 করেছেন, মুশফিক জাস্ট 2 টেস্ট আগে 163 করেছেন। সো জিনিসটা হচ্ছে যে মুমিনুলের ব্যাটেও রান আছে। আমি খুব ইগারলি ওয়েট করব লিটন দাস এবং যদি খেলানো হয় জয়, মাহমুদুল হাসান জয়, এই দুজন কেমন পারফরমেন্স। কথাটা এই জন্য বললাম, লিটন দাস কিন্তু যথেষ্ট দ্রুত রান করেন, আমাদের কনটেক্সটে যথেষ্ট দ্রুত রান করেন টেস্টে। একই সঙ্গে মাহমুদুল হাসান জয় দুর্দান্ত একটা এনসিএল কিংবা ধরেন যে টি-20 যে টুর্নামেন্টটা হলো, টি-20 টুর্নামেন্ট শেষ করে তারপরে হচ্ছে তিনি এই ফরম্যাটটাতে এসেছেন। সো তার অ্যাপ্রোচটা কি থাকে, তিনি কি তার সেই পুরনো দিনের অ্যাপ্রোচ যেটা আমরা তার ক্যারিয়ারের আর্লি ডেজগুলোতে দেখেছি যে সো মেনি সিঙ্গেল ডিজিটস, ওই অ্যাপ্রোচেই যান, নাকি খুব কুইক রান করার কিংবা ধরেন যে তুলনামূলক দ্রুততম রান করার দিকে ফোকাস করেন, এই জিনিসটা দেখতে চাই যে তার ব্যাটিং অ্যাপ্রোচটাতে কী ধরনের পরিবর্তন এসেছে অথবা আদৌ এসেছে কিনা। এই জিনিসগুলো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বলছি না চৌধুরী, সেটা হচ্ছে মুমিনুল হক, যিনি টেস্টটা ওয়ানডের মতো খেলেন, মানে দ্রুত রান তোলার পক্ষে কিংবা স্ট্রোক করে খেলেন। তো মুমিনুলেরও কিন্তু আসলে বড় স্কোর আমরা পাইনি সাম্প্রতিক সময়ে। মুমিনুল রিসেন্ট টাইমে যেটা হচ্ছে যে তার, আপনি খেয়াল করে দেখবেন যে তার 50s 55, 58, 65 মুমিনুল আউট হয়ে যাচ্ছেন। আমি নিশ্চিত মুমিনুল এটা জানেন। আপনি যেটা বললেন না যে মুমিনুল খুব কুইক রান করার চেষ্টা করেন, তামিমের ক্যারিয়ারের টেস্টে লাস্ট 3 or 4 ইয়ার্স যদি আপনি দেখেন, তামিমও কিন্তু খুব দ্রুত নতুন বলটা ব্যবহার করার চেষ্টা করেছেন। স্পেসিফিক্যালি যখন আপনার উইকেটটা ভালো হয়, একটা ইভেন বাউন্স থাকে, সুইং যেমনই হোক, তামিম কিন্তু খুব দ্রুত রান করতেন তুলনামূলক, এবং রানের প্রেশারটা কখনো অন্যদের উপর পড়তে দিতেন না যতক্ষণ তিনি টেস্টে উইকেটে থাকবেন। এবং কিছু ক্ষেত্রে দেখা যেত তামিম ওয়ানডে বা টি-20 বলবো না আমি, ওয়ানডের তুলনায় টেস্টেই মোর কনফিডেন্টলি ব্যাট করতেন, একটু অ্যাগ্রেসিভ বেশি থাকতেন। সো আমার মনে হয় যে টেস্ট খেলা এখানে আমার সবসময় 50 বলে 5 রান করতে হবে, 50 বলে 10 করতে হবে, নট নেসেসারি। আপনার যদি উইকেট সাপোর্ট করে আপনি 50 বলে 50 করেন, কোনো অসুবিধা নেই। ওকে, খুব ছোট্ট করে শুনতে চাই, খুবই ছোট্ট সংক্ষেপে, এই টেস্টে আসলে ফলাফল কি দেখছেন আপনি? বাংলাদেশ এই টেস্ট জেতা উচিত, আমি প্রচন্ড রকমভাবে বিশ্বাস করি বাংলাদেশ কনভিনসিংলি এই ম্যাচটা জিতবে। অনেক ধন্যবাদ আপনাকে বিশ্বাস চৌধুরী, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে আপনার সাথে আলোচনা।